আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা গত ক্লাসের কিছু কোশ্চেন ছিল তোমাদের, সেগুলোর উত্তর দিব এবং নতুন কিছু টপিকস পড়ব। তো প্রথমেই আমি গত ক্লাসের যে প্রশ্নগুলো ছিল তোমাদের, যেমন একজনের একটা প্রশ্ন ছিল যে একই মৌলের একাধিক যোজনী হয় কিভাবে। পরিবর্তনশীল যোজনী, এটা ছিল আমাদের প্রশ্ন। আমাদের যে সকল মৌলের যোজনী পরিবর্তনশীল, অর্থাৎ যে সকল মৌলের যোজনী একাধিক হয় তাদের ওই যোজনীকে বলা হয় পরিবর্তনশীল যোজনী, আর ওই মৌলটাকে বলা হয় পরিবর্তনশীল যোজনী বিশিষ্ট মৌল। এরকম আমাদের কয়েকটা মৌল আছে। তো প্রথমে আমরা যোজনীর কথা কি বলছিলাম, যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে তার যোজনী বের করা যায়। তো যোজনীর কথাটা বলছিলাম এরকম, যোজনীর সংজ্ঞাটা আবার খেয়াল করো ভালো করে, যে একটি মৌলের পরমাণু অন্য মৌলের পরমাণুর সাথে যুক্ত হওয়ার জন্য যে কয়টি ইলেকট্রন আদান প্রদান করে অথবা শেয়ার করে সেই ইলেকট্রন সংখ্যাটাই হচ্ছে উক্ত মৌলের যোজনী। তো প্রাথমিকভাবে আমরা বলছিলাম যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করে প্রথম দিকে আমরা যোজনীগুলো মুখস্থ করছিলাম। এখন আমরা যোজনী, যেহেতু আমরা ইলেকট্রন বিন্যাস শিখে গেছি, সেজন্য আমরা এখন যোজনীগুলো কি করতে পারবো, বের করতে পারবো ইলেকট্রন বিন্যাস করে, যে কোনো মৌলে কোন মৌলের যোজনীটা কত হয়। যেমন যোজনী বের, ইলেকট্রন বিন্যাস থেকে যোজনী বের করার নিয়মটা আমরা বলছিলাম যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে আমরা যোজ্যতা স্তরে যে কয়টা ইলেকট্রন আছে সেই ইলেকট্রন সংখ্যাটাই আমরা যোজনী বলি। এখন যোজ্যতার স্তরটা কি, যেমন ধরো আমি যদি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করি, তাহলে হাইড্রোজেনের 1s1, তাহলে হাইড্রোজেনের যোজ্যতা স্তর একটাই, সেটা হচ্ছে তার একটা ইলেকট্রন, এই জন্য হাইড্রোজেনের যোজনী কত, 1। হিলিয়ামের ক্ষেত্রে আমরা বলছিলাম 1s2। হিলিয়াম যেহেতু নিষ্ক্রিয় গ্যাস, যদিও তার বহিস্থ স্তরে বা যোজ্যতা স্তরে দুইটা ইলেকট্রন আছে, কিন্তু আমরা জানি যে কোনো একটা শক্তি স্তরে 2টা বা 8টা ইলেকট্রন থাকলে এই শক্তি স্তরটা কি থাকে, পূর্ণ থাকে। এই নিষ্ক্রিয় গ্যাসগুলির ক্ষেত্রে একটু ব্যতিক্রমতা দেখা যায়, যদিও তার বহিস্থ স্তরে 2টা ইলেকট্রন আছে তথাপি তার যোজনী 0। আচ্ছা, এরপরে হচ্ছে লিথিয়াম। লিথিয়াম পারমাণবিক সংখ্যা কত, 3। কি বলছিলাম, 1s2 2s1। এখানে খেয়াল করে দেখো লিথিয়ামের যোজ্যতা স্তর হচ্ছে এটা। যোজ্যতা স্তর আমরা বলছিলাম যে বহিস্থ স্তরটাই হচ্ছে যোজ্যতা স্তর বলা হয়, বা এটাকে বহিস্থ স্তর বলা হয়। এখানে দেখো প্রথম শক্তি স্তর এটা, আর এটা হলো দ্বিতীয় শক্তি স্তর। তাহলে প্রথম শক্তি স্তরটা তার পূর্ণ, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে। তাহলে লিথিয়ামের কি যোজনী 1। তারপরে আছে দেখো বেরিলিয়াম, কত, 4। কি আছে, 1s2 2s2, তার যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন, 2টা ইলেকট্রন, এই জন্য তার যোজনী হচ্ছে 2। এখন আমরা একটা জিনিস এখানে খেয়াল রাখবো অবশ্যই ভালো করে, যে সকল মৌলের যোজ্যতা স্তরে একটা বা 2টা বা 3টা ইলেকট্রন থাকে যোজ্যতা স্তরে, তাহলে তাদের যোজনী 1 অথবা 2 অথবা 3, অর্থাৎ যে 3 পর্যন্ত। 3-এর অধিক 4 5 6 7 8 এরকম যদি বেশি ইলেকট্রন থাকে তাহলে তাদের ক্ষেত্রে আবার নিয়মটা একটু ভিন্ন রকম। কিরকম আমরা দেখি, যেমন ধরো নাইট্রোজেন, নাইট্রোজেনের যোজ্যতা স্তরে ইলেকট্রন কয়টা আমরা দেখি, 1s2 2s2 2p3। তাহলে তার যোজ্যতা স্তরে এটা 2s2 2p, অর্থাৎ নাইট্রোজেনের যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন, 5টা ইলেকট্রন। সেই ক্ষেত্রে আমরা এই বহিস্থ স্তর বা যোজ্যতা স্তরে যে কয়টা ইলেকট্রন আছে তা থেকে 8 থেকে এই 5টা বিয়োগ করব, তাহলে কত হয়, 3। তাহলে নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3। অর্থাৎ যে সকল মৌলের যোজ্যতা স্তরে 1টা 2টা বা 3টা ইলেকট্রন থাকে তাহলে তাদের যোজনী যথাক্রমে 1 2 3।
আর যে সকল মৌলের যোজ্যতা স্তরে 3-এর অধিক অর্থাৎ 4, 5, 6, 7, 8 এরকম ইলেকট্রন থাকে, তাদের ক্ষেত্রে আমরা ওই যোজ্যতা স্তরে যে ইলেকট্রনটা থাকে, ইলেকট্রন সংখ্যাটা থাকে, সেই ইলেকট্রন সংখ্যাটা আমরা 8 থেকে বিয়োগ করব। যেমন নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা দেখছি তার বহিস্থ স্তরে কয়টা ইলেকট্রন? 8টা ইলেকট্রন। এই জন্য আমরা দেখব নাইট্রোজেনের যোজনীটা বের করার জন্য আমরা 8 থেকে এই 5টা অর্থাৎ বহিস্থ স্তরে ইলেকট্রন সংখ্যাটা বিয়োগ করব। বিয়োগ করলে কত বেরোবে? 3। তাহলে নাইট্রোজেনের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাসে দেখা গেছে আমরা তার যোজ্যতা স্তরে ইলেকট্রন 5টা থেকে 8 থেকে আমরা 5টা বিয়োগ করছি, এই জন্য আমাদের 3 বেরোচ্ছে। তাহলে নাইট্রোজেনের যোজনী কত? 3। তবে নাইট্রোজেনের যে অক্সাইডগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে নাইট্রোজেনের 1, 2, 3 এরকম যোজনীয় আছে, সেগুলো শুধু নাইট্রোজেনের অক্সাইডগুলোর ক্ষেত্রে, এগুলো স্পেশাল, এগুলো স্বাভাবিক না বা সাধারণ ইলেকট্রন বিন্যাস না বা সাধারণ যোজনী না, এগুলো হচ্ছে স্পেশাল। আর এমনিতে নর্মালি আমরা নাইট্রোজেনের যোজনী কত? 3। এটা থেকে আমরা সহজেই বুঝতে পারি। আর ব্যতিক্রমগুলো আমরা আস্তে আস্তে পড়বো, যেগুলো ব্যতিক্রম সেগুলো আমরা পড়ে নিব। এখন কিছু মৌলের যোজনী একাধিক হয়, অর্থাৎ আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম যে পরিবর্তনশীল যোজনী। ইতিমধ্যেই তোমরা ইলেকট্রন বিন্যাস থেকে একটা মৌলের স্বাভাবিক যে যোজনীটা আছে সেই যোজনীটা বের করা শিখলা। এখন আমরা দেখলাম যে একাধিক যোজনী বিশিষ্ট মৌল, যেমন নাইট্রোজেনও একটা একাধিক যোজনী বিশিষ্ট মৌল। তাহলে স্বাভাবিক অবস্থায় আমরা যদি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হয়? 3। নাইট্রোজেনের বহিস্থ স্তরে কয়টা ইলেকট্রন? 5টা ইলেকট্রন। তাহলে নাইট্রোজেনের যোজনী কত হয়? 3। এখন খেয়াল করো, যেমন ধরি আমরা যদি 6 কার্বন মৌলটা, পারমাণবিক সংখ্যা কত? কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6। তাহলে কার্বনের ইলেকট্রন বিন্যাসটা আমরা করি 1s2 2s2 2p2। আমি আগেই বলছিলাম বহিস্থ স্তরের বা যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যাটা, এটা হলো যোজ্যতা স্তর। এখানে কত আছে তার যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা? 4টা ইলেকট্রন আছে তার যোজ্যতা স্তরে। তাহলে আমরা যথারীতি 8 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে কত আসে? 4। তাহলে কার্বনের যোজনী হচ্ছে, স্বাভাবিক যোজনী হচ্ছে 4। কিন্তু আমরা কখনো কখনো দেখি কার্বনের 2 যোজনীয় আছে। এটা কিভাবে? এটার ক্ষেত্রে আমরা দেখব একটা নিয়ম, সেটা হচ্ছে হুন্ডের নিয়ম অনুযায়ী যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা ভাগ করি তাহলে দেখো কি হয়। এখানে এই স্তরটা তার পূর্ণ, অর্থাৎ এই স্তরটার মধ্যে 2টা ইলেকট্রন আছে, আর S2s এর মধ্যে আছে 2টা ইলেকট্রন। 2p তে আছে দেখো তার, আমরা জানি p অরবিটালটা 3টা ভাগে বিভক্ত, কি হবে? 2px 2py 2pz। তাহলে দেখো আমরা এখানে যদি আমরা একটা করে বেজোড় ইলেকট্রন দেই তাহলে দেখো তার বহিস্থ স্তরে বেজোড় ইলেকট্রন সংখ্যাটা কত? 2। এই জন্য কার্বন কখনো কখনো 2 যোজনী ইউজ করে, কখনো কখনো 4 যোজনীও দেখা যায় কার্বনের। এই জন্য কার্বন একটি পরিবর্তনশীল যোজনী বিশিষ্ট মৌল। এরপরে আছে দেখো, ধরো আমরা আরেকটা উদাহরণ দেই, যে ধরো ফসফরাস কত আমাদের পারমাণবিক সংখ্যা, অথবা আচ্ছা ফসফরাস কত? 15। তাহলে ফসফরাসের ইলেকট্রন বিন্যাসটা আমরা দেখাই 1s2 2s2 2p6 3s2 3p কত? 10 2 12 আর 3 15। তাহলে ফসফরাসের যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন আছে? 5টা ইলেকট্রন আছে। তাহলে ফসফরাসের বহিস্থ স্তরে 5, দেখো এখানে 3s এ আছে 2টা, আর 3p তে কয়টা আছে? 3টা। তাহলে স্বাভাবিক অবস্থায় ফসফরাসের বহিস্থ স্তরে 3টা বেজোড় ইলেকট্রন আছে, এই জন্য তার যোজনী 3। যেমন এই যৌগটা যখন সে গঠন করে ফসফরাস ট্রাইক্লোরাইড। কিন্তু ফসফরাসের আবার আমরা এরকম একটা যৌগ দেখি ফসফরাস পেন্টাক্লোরাইড। তাহলে এখানে ফসফরাসের যোজনী কত? 5। কিভাবে? আমরা দেখো তৃতীয় শক্তি স্তরে কিন্তু আমাদের 3d অরবিটালও আছে। 3d অরবিটালের মধ্যে কয়টা ঘর আছে? 5টা। আমরা বলছিলাম d অরবিটালটা কয়টা ভাগে বিভক্ত? 5টা ভাগে বিভক্ত। ফসফরাসকে যখন, এটা হলো ফসফরাসের স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন বিন্যাস। তো স্বাভাবিক অবস্থায় ফসফরাসের বহিস্থ স্তরে দেখা গেছে যে বিজোড় ইলেকট্রন কয়টা? 3টা। এই জন্য সে 3 যোজনী ব্যবহার করে কখনো। আবার
ফসফরাসকে যখন আমরা উত্তেজিত করি তাপ দিয়ে বা অন্য কোনো উপায়ে, তখন তার ইলেকট্রন বিন্যাসটা হবে 1s2 2s2 2p6 3s2 3p3। এখানে খেয়াল করো, যখন এখানে তার বহিঃস্তরে 5টা ইলেকট্রনের মধ্যে এখানে 2টা আর এখানে কয়টা, 3টা বেজোর ইলেকট্রন। এখন তার এখানে 3d অরবিটালটা দেখো খালি আছে, 3d অরবিটালটা পুরাই খালি আছে। যখন 3d অরবিটালে 5টা ভাগ থাকে তখন উত্তেজিত অবস্থায় এখান থেকে 3s থেকে একটা ইলেকট্রন জাম্প করে 3d তে চলে যায়। এখন তার মধ্যে বেজোর ইলেকট্রন কয়টা দেখো, 5টা বেজোর ইলেকট্রন। এই জন্য 5টা বেজোর ইলেকট্রনে 5টা ক্লোরিন এসে বন্ড করতে পারে। এই জন্য ফসফরাসের এই যে PCl5 যৌগটা হয়, PCl3ও হয়, PCl5ও হয়। এই জন্য ফসফরাসের যোজনী কত, 3ও আছে 5ও আছে। তাহলে ফসফরাস কি একটা পরিবর্তনশীল যোজনী বিশিষ্ট মৌল। এই সকল পরিবর্তনশীল যোজনী বিশিষ্ট মৌলের একটা সর্বনিম্ন যোজনী থাকে আর একটা সর্বোচ্চ যোজনী থাকে, ঠিক আছে। এই এখন আমরা দেখলাম যে ফসফরাস, এখন এখানে একটা প্রশ্ন জাগে, সেই প্রশ্নটা কি খেয়াল করো, নাইট্রোজেন এবং ফসফরাসের ক্ষেত্রে একটা প্রশ্ন আছে। সেই প্রশ্নটা কি, যে PCl5 যৌগ গঠন করতে পারে কিন্তু NCl5 কেন গঠন করতে পারে না? PCl5 সম্ভব, আমরা একটু আগে দেখলাম, বাট NCl5 সম্ভব নয় কেন? এটা একটা প্রশ্ন, যে PCl5 সম্ভব কিন্তু NCl5 কেন সম্ভব না। অর্থাৎ ফসফরাস 5 যোজনী প্রদর্শন করতে পারে, নাইট্রোজেন কেন 5 প্রদর্শন করতে পারে না? তোমরা খেয়াল করে দেখো, ফসফরাসের যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা করি, যেটা একটু আগে দেখালাম, যে 1s2 2s2 2p6 3s2 3p3, এখানে 3d দেখো 0 খালি আছে। তৃতীয় শক্তি স্তরে তার 5টা ইলেকট্রন আছে, বাট তৃতীয় শক্তি স্তরে কিন্তু 3d অরবিটালও আছে। এই জন্য ফসফরাসকে যদি আমরা উত্তেজিত করি, তাহলে ফসফরাস পরমাণুর এই যে 3s2 থেকে একটা ইলেকট্রন 3d, এখানে তো 3টা, 3d তে ট্রান্সফার হতে পারে, 3d তে জাম্প করতে পারে। তখন তার বেজোর ইলেকট্রন সংখ্যা হয় কয়টা, 5টা। এই জন্য PCl5 প্রদর্শন করে, অর্থাৎ ফসফরাস 5 যোজনী প্রদর্শন করে। কিন্তু নাইট্রোজেনের ক্ষেত্রে খেয়াল করে দেখো, 1s2 2s2 2p3, নাইট্রোজেনেরও বহিস্থ স্তরে 5টা ইলেকট্রন, বাট দ্বিতীয় শক্তি স্তরে কিন্তু d অরবিটাল নাই। এই জন্য নাইট্রোজেনকে যদি আমরা উত্তেজিত করি, তাহলে সেই ইলেকট্রন, তার বেজোর ইলেকট্রন 3টাই থাকে। এই জন্য এখানে 3টা ক্লোরিন আসতে পারবে, বাট 5টা আসতে পারবে না, এক জোড়া ইলেকট্রন তার মধ্যে থেকে যাবে। এই জন্য বলা হচ্ছে যে NCl5 সম্ভব নয়, বাট PCl5 সম্ভব, এরকম একটা প্রশ্ন আসতে পারে। ওকে, আমরা এখন ফসফরাস দেখলাম, এখন আমরা দেখব সালফার। সালফারের যোজনীও পরিবর্তনশীল। আমরা কি জানি সালফারের যোজনী? সালফারের যোজনী হচ্ছে 2 4 6। সালফার 3টা যোজনী প্রদর্শন করে। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব আমি এখন তোমাদের দেখাচ্ছি, যে সালফার কিভাবে 3টা যোজনী। সালফারের যোজনী কত আমরা জানি, 2 আছে, 4 আছে, 6 আছে। তার মানে সালফার কি পরিবর্তনশীল যোজনী বিশিষ্ট মৌল। তাহলে দেখো সালফারের পারমাণবিক সংখ্যা কত, 16। সালফারের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা করি, 1s2 2s2 2p6 3s2 3p কত, 10 আর 2 12 আর 4, এখানে হবে 4টা। এটা হলো তার স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস। তাহলে তার যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন আছে, 6টা ইলেকট্রন আছে। খেয়াল করে দেখো, 4টা 2টা 6টা।
তার যোজ্যতা স্তর হচ্ছে 3s2 3p4, 6টা ইলেকট্রন আছে তার যোজ্যতা স্তরে। এখন স্বাভাবিক অবস্থায় যদি আমরা তার ইলেকট্রন বিন্যাসটা করি হুন্ডের নিয়ম অনুসারে, তাহলে পিতে কয়টা থাকবে? এখানে প্রথমে একটা, এখানে একটা, এখানে একটা, 3টা ইলেকট্রন। এরপরে একটা ইলেকট্রন পিতে রয়ে গেছে, তাহলে আমরা এখানে জোড়া দিব। এটা হলো হুন্ডের নিয়ম অনুসারে ইলেকট্রন বিন্যাস। এখন তার বিজোড় ইলেকট্রন কয়টা? 2টা। তার মানে সে 2 যোজনী প্রদর্শন করতে পারবে। স্বাভাবিক নিয়মে সে 2 যোজনী প্রদর্শন করতে পারবে। এটা বুঝতে পারছো? এখন আমরা দেখব যে 4 কিভাবে হয় আর 6 কিভাবে হয়। 4 এবং 6 যোজ্যতা কিভাবে হয় সালফারের। আমরা প্রথম উত্তেজিত অবস্থায় যদি সালফারের ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি দাঁড়ায় দেখো। এটা হলো স্পেশাল উত্তেজিত অবস্থায় 1s2 2s2 2p6 3s2 3p4, এই তো। তাহলে তার এই পর্যন্ত তো ফিল আপ। এখন যোজ্যতা স্তরে তার কয়টা ইলেকট্রন আছে? 6টা। তাহলে আমরা প্রথম যদি উত্তেজিত করি তাকে, তাহলে এখানে এই অবস্থায় আছে সে স্বাভাবিক। এখন আমরা জানি তৃতীয় শক্তি স্তরে ডি অরবিটালটা আছে, ডি অরবিটালটা সম্পূর্ণ খালি। এখন ডিতে ভাগ কয়টা আছে? ডি অরবিটালের ভাগ কয়টা আছে? ডি অরবিটালের 5টা ভাগ আছে, 1 2 3 4 5টা ভাগ আছে। এখন প্রথম যখন সালফারকে আমরা উত্তেজিত করব তখন এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে যাবে। এখন তার বিজোড় ইলেকট্রন কয়টা হয়েছে দেখো? 4টা। তাহলে আমরা জানি সর্ববিস্ত স্তরের বিজোড় ইলেকট্রন সংখ্যাটাই তার যোজনী নির্দেশ করে। তাহলে এই ক্ষেত্রে সে সালফার কত যোজনী প্রদর্শন করতে পারবে? 4 যোজনী প্রদর্শন করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আবার যদি দ্বিতীয় উত্তেজিত অবস্থায় আবার যদি তাকে উত্তেজিত করি তাহলে দেখবা এখান থেকে এখানে আছে কয়টা? 2টা। এখানে আছে কয়টা? এরকম। এটা স্বাভাবিকটা লিখতেছি আমি এরপর দেখাচ্ছি 1 2 3 4 5। হ্যাঁ, তাহলে এখান থেকে প্রথম উত্তেজিত অবস্থা এখানে গেছিল, বিজোড় হয়েছে কয়টা? 4টা। এখন সেকেন্ড টাইম যখন তাকে আবার উত্তেজিত করা হবে তখন এখান থেকে একটা ইলেকট্রন, অর্থাৎ 3s থেকে একটা ইলেকট্রন, এটা 3p আর এটা 3d, 3s থেকে আরেকটা ইলেকট্রন এটাতে যাবে, 3d-তে যাবে। তাহলে এখন তার বিজোড় কয়টা হলো? 6টা। দেখো 1 2 3 4 5 6। এই ক্ষেত্রে সে 6 যোজনী প্রদর্শন করতে পারে। এই জন্য সালফার কখনো 4, কখনো 6, কখনো 2 যোজনী প্রদর্শন করে। এই জন্য সালফারকে বলা হয় পরিবর্তনশীল যোজনী বিশিষ্ট মৌল। এই পর্যন্ত যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টসে জানাও। এই পর্যন্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে, অর্থাৎ সালফারের যোজনী কেন 2 4 6 হয়, এই পর্যন্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারো। এখন আমরা দেখলাম যে বিভিন্ন মৌলের একাধিক যোজনী হয়। আমি আবার বলতেছি কথাটা, যে যখন কোনো মৌলের যোজ্যতা স্তরে বা বহিস্থ স্তরে 1টা 2টা অথবা 3টা ইলেকট্রন থাকে তখন ওই 1টা 2টা বা 3টা ইলেকট্রনেই তার যোজনী। আর যদি কোনো মৌলের যোজ্যতা স্তরে ইলেকট্রন বিন্যাস করার পরে যদি দেখো সর্ববহিস্থ স্তরটাই আমি বলতেছি কি স্তর? যোজ্যতা স্তর। যদি কোনো মৌলের সর্ববহিস্থ স্তরে 3-এর অধিক ইলেকট্রন থাকে তখন ওই ইলেকট্রন সংখ্যাটা আমরা 8 থেকে বিয়োগ করব। বিয়োগ করার পরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাই হবে ওই মৌলের যোজনী। যেমন আমি নাইট্রোজেনের ক্ষেত্রে দেখালাম, নাইট্রোজেনের বহিস্থ স্তরে কয়টা ইলেকট্রন আছে? 5টা ইলেকট্রন আছে। আর এই 5টা ইলেকট্রন আমরা 8 থেকে বিয়োগ করব। বিয়োগ করার পরে কত থাকবে? 3। তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসে দেখলাম আমরা বিজোড় ইলেকট্রনও 3টা। সুতরাং নাইট্রোজেনের যোজনী কত? 3। এভাবে আমরা কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা তার যোজনী বের করতে পারি। তবে কিছু কিছু অস্বাভাবিক আছে, যেমন কিছু কিছু মৌলের যোজনী পরিবর্তনশীল। সেই পরিবর্তনশীল যোজনী বিশিষ্ট মৌলগুলা কিভাবে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে সেটা আমরা দেখলাম। কার্বন দেখলাম, ফসফরাস দেখলাম, তারপরে সালফার দেখলাম ইত্যাদি। এভাবে তোমরা বের করতে পারবা।
এরপরে আছো আমাদের এখানে একটা বিষয় আছে, সুপ্ত যোজনী বলতে একটা কথা আছে। কি কথা? সুপ্ত যোজনী কাকে বলে? সুপ্ত যোজনী হচ্ছে যে সকল মৌলের যোজনী পরিবর্তনশীল, ওই সকল মৌলের যোজনী তার যে সর্বোচ্চ যোজনী থেকে সর্বনিম্ন সক্রিয় যোজনী বিয়োগ করলে যে যোজনী পাওয়া যায়। এখন সুপ্ত যোজনী বোঝার আগে আমাদের সক্রিয় যোজনী বুঝতে হবে। সক্রিয় যোজনীটা কি? সক্রিয় যোজনীটা হচ্ছে, যেমন ধরো কার্বন, এই যে যৌগটা কার্বন ডাই অক্সাইড, তোমরা জানো এই যৌগটাতে কার্বনের যোজনী কত? এই যৌগটাতে কার্বনের যোজনী হচ্ছে 4, খেয়াল করো। আর এই যৌগটাতে কার্বনের যোজনী হচ্ছে 2। তাহলে কার্বন যেহেতু একটা পরিবর্তনশীল যোজনী বিশিষ্ট মৌল, তাহলে কার্বনের যোজনী এই যৌগটাতে 4 ব্যবহার করছে, সে এই যৌগটাতে 2 ব্যবহার করে। অর্থাৎ কোনো যৌগে কোনো মৌলের যে যোজনীটা কার্যকর অবস্থায় থাকে, এই মুহূর্তে কোনো যৌগে কোনো মৌলের যে যোজনীটা কার্যকর অবস্থায় থাকে, এটাই তার সক্রিয় যোজনী। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় সুপ্ত যোজনীটা হচ্ছে কি? সুপ্ত যোজনী হচ্ছে কোনো একটা মৌলের সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনীটা বিয়োগ দিলে যে যোজনীটা পাওয়া যায়, এটাই হচ্ছে তার সক্রিয় সুপ্ত যোজনী। যেমন আমরা যদি প্রশ্ন করি এই কার্বন মনোক্সাইড যৌগটাতে কার্বনের সুপ্ত যোজনী কত? আমরা জানি কার্বনের সর্বোচ্চ যোজনী হচ্ছে 4, আর এখানে তার সক্রিয় যোজনী কত আছে? 2। তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে পাওয়া যাবে 2। তাহলে কার্বন মনোক্সাইড যে যৌগটা, এটাতে কার্বনের সুপ্ত যোজনী হচ্ছে 2। এরকমভাবে আমরা কোনো একটা যৌগের মধ্যে কোনো একটা স্পেসিফিক মৌলের সুপ্ত যোজনী কত সেটা আমরা বের করতে পারি। এবং সুপ্ত যোজনীগুলা অবশ্যই কাদের আছে? কোন মৌলগুলার? যে সকল মৌলের যোজনী পরিবর্তনশীল, সেই সকল মৌলের যোজনী হচ্ছে সুপ্ত যোজনী থাকে তাদের। যেমন আমি বললাম কার্বনের যোজনী পরিবর্তনশীল, আমরা কার্বন কত জানি? 2 জানি, 4 জানি কার্বনের যোজনী। তাহলে কার্বনের সর্বনিম্ন হচ্ছে 2 আর সর্বোচ্চ হচ্ছে 4। তাহলে সর্বোচ্চ কত যোজনী? 4 যোজনী। তাহলে এখানে আছে আমাদের সক্রিয় যোজনী কত? 2। তাহলে সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বিয়োগ করলেই পাওয়া যায় সুপ্ত যোজনী। এটা তোমরা কথাটা লিখে রাখতে পারো যে কোনো একটা মৌলের সর্বোচ্চ যোজনী থেকে তার সক্রিয় যোজনীটা বিয়োগ করলে যে যোজনী পাওয়া যায় সেটাই হচ্ছে তার সুপ্ত যোজনী। এখন সর্বোচ্চ যোজনীটা তোমার জানা থাকতে হবে, আর এই মুহূর্তে মৌলটার মধ্যে যে যোজনীটা সে ব্যবহার করছে সেটাই হচ্ছে তার সক্রিয় যোজনী। এখন আমাদের কিছু প্রশ্ন গত ক্লাসে ছিল, যেটা তোমরা অনেকেই আবার আমাকে ফোন করছিল যে স্যার গাঠনিক সংকেতটা আমাদের সমস্যা হয়। এমনিতে তোমরা সংকেত তো জানো, তাই না? সংকেত লিখতে পারো, বিভিন্ন যৌগের সংকেত। ইতিমধ্যে যে আমাদের আরেকজন স্যার আছেন, উনি শ্রদ্ধেয় স্যারের ক্লাসটা নিশ্চয়ই করছো, উনি অনেক সিনিয়র টিচার, উনি অনেক সুন্দর ক্লাস করেন, ওই স্যারের ক্লাসটা নিশ্চয়ই করছো। ওই স্যার এখানে কিভাবে সংকেত লিখতে হয় এগুলো নিশ্চয়ই বুঝেছে। এখন তোমাদের বলছিল কিছু স্যার গাঠনিক সংকেতের সমস্যা হয়। যেহেতু তোমরা যোজনী শিখে ফেলছো ইতিমধ্যে, সুতরাং গাঠনিক সংকেত তোমাদের জন্য এখন সহজ। গাঠনিক সংকেতটা আসলে কি? ইংরেজিতে এটাকে বলা হয় স্ট্রাকচারাল ফর্মুলা, গাঠনিক সংকেত। এমনিতে তোমাদের স্ট্রাকচার বলতে তোমরা বুঝো গঠন, বা কোনো একটা জিনিসের গঠনটাই হচ্ছে তার স্ট্রাকচার। এখন আমাদের যৌগের ক্ষেত্রে যেমন ধরো আমরা পানি একটা যৌগ H2, এটার সংকেতটা এটা হচ্ছে তার নর্মাল ফর্মুলা, অর্থাৎ সংকেত বা আণবিক সংকেত। এখন আমরা যদি এটার স্ট্রাকচারাল ফর্মুলা আঁকতে চাই, গাঠনিক সংকেত আঁকতে চাই, তাহলে আমরা প্রথমেই তো লক্ষ্য রাখতে হবে গাঠনিক সংকেতের কোনো একটা সংকেতের গাঠনিক সংকেতের লেখার পূর্ব শর্ত হলো এই সংকেতটার মধ্যে যে সকল মৌলগুলা আছে সেই মৌলগুলার নিজ নিজ যোজনী অবশ্যই তোমাকে জানতে হবে, আগে জানা থাকতে হবে। আর যোজনী না জানলে তো তুমি সংকেতই লিখতে পারবে না, সুতরাং যোজনী জানতে তুমি বাধ্য। এখন আমরা এখানে দেখছি যে
হাইড্রোজেনের যোজনী এখানে কত, সক্রিয় যোজনী 1, অক্সিজেনের কত আমরা জানি 2। এখন দেখো যেহেতু অক্সিজেনের ইলেকট্রন অর্থাৎ যোজনী বেশি, যে সকল কোন যৌগের মধ্যে যে সকল মৌলের যোজনী বেশি থাকে এগুলো সাধারণত কেন্দ্রে থাকে বা এটাকে ঘিরে অন্য মৌলগুলা থাকে। যেমন ধরো অক্সিজেনের যোজনী এখানে 2, তাহলে হাইড্রোজেনের যোজনী 1। এটা হচ্ছে তার গাঠনিক সংকেত। এই সংকেতটার গাঠনিক সংকেত হচ্ছে, এটা হলো ফর্মুলা, এটা হচ্ছে তার স্ট্রাকচারাল ফর্মুলা। এখন এখানে দেখো অক্সিজেনের যোজনী 1, 2 ঠিক আছে, আবার প্রত্যেকটা হাইড্রোজেনের যোজনী 1 ঠিক আছে। এই যে আমি এখানে টানটা দিলাম, এটাতে মূলত একটা বন্ড বোঝায়, বন্ডটা 2টা ইলেকট্রন থাকে, এখানে একটা ইলেকট্রন হাইড্রোজেনের, একটা ইলেকট্রন অক্সিজেনের। তাহলে এটা হচ্ছে তার স্ট্রাকচারাল ফর্মুলা। যেমন আমরা যদি বলি কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচারাল ফর্মুলা আঁকতে চাই, এখানে কার্বনের যোজনী কত 4, অক্সিজেনের যোজনী কত 2। অক্সিজেন আছে কয়টা, 2টা, কার্বন আছে কয়টা, 1টা। তাহলে খেয়াল করে দেখো এই দেখো কার্বনের যোজনী 4, 1 2 3 4, অক্সিজেনের যোজনী 2 1 2, অক্সিজেনের যোজনী 1 2, আবার 2টা অক্সিজেন এবং 1টা কার্বন, এটাও ঠিক আছে, 2টা অক্সিজেন এবং 1টা কার্বন ঠিক আছে। অর্থাৎ পরমাণুর সংখ্যাটাও ঠিক আছে, প্রত্যেকেরই যোজনী ঠিক আছে, আর প্রত্যেকটা মৌলের সংখ্যাও ঠিক আছে, পরমাণুর সংখ্যা ঠিক আছে। এইভাবে আমরা কোনো একটা যৌগের স্ট্রাকচারাল ফর্মুলা বা কোনো একটা সংকেতের স্ট্রাকচারাল ফর্মুলা আঁকাতে পারি। তোমাদের বইয়ে অনেকগুলা করা আছে, তোমরা প্র্যাকটিস করবা। স্ট্রাকচারাল ফর্মুলা আঁকানোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে তোমার এখানে যে মৌলগুলো আছে প্রত্যেকটা মৌলের যোজনী কত। যদি পরিবর্তনশীল যোজনী বিশিষ্ট মৌল থাকে তাহলে তার সক্রিয় যোজনীটা খেয়াল করবো। আমি আরেকটা দেখাচ্ছি, যেমন ধরো সালফিউরিক অ্যাসিড, এই যৌগটার সংকেত তোমরা নিশ্চয়ই চেনো, কি সালফিউরিক অ্যাসিড। এখানে দেখো 3টা মৌল আছে, হাইড্রোজেন আছে, সালফার আছে, আর কি আছে, অক্সিজেন আছে। এখন আমরা এখানে সালফারের যোজনী আমরা জানি কত, 3টা, 2 4 6। এই মুহূর্তে এই মৌলটাতে এই যৌগটাতে সালফারের যোজনী কত আছে সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা বোঝার একটা সুন্দর নিয়ম আছে, সেটা হচ্ছে ধরো এখানে সালফার আছে কত, সালফারেরটা আমরা ধরো জানি না, অক্সিজেনেরটা জানি কত। আমরা যেহেতু অক্সিজেন অধাতু, তার যোজনীটা আমরা ঋণাত্মক ধরি, তাহলে 4 দুগুণে 8 -8। আর হাইড্রোজেনের যদি আমরা +1 ধরি, আছে 2টা কত, +2, তাহলে +2, এখানে ধরো একটা খালি ঘর, -8। এই খালি ঘরে কত বসালে এটার রেজাল্ট 0 হবে, এই অঙ্কটার রেজাল্ট 0 হবে। আর আমরা জানি কোনো একটা এটার আসলে জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার আমাদের সামনে আছে, এটা যখন আমরা আসবে তখন আমরা এটা আরো ভালো করে বুঝবো। এটার বলা হয় জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার। এখন এখানে দেখো +2 প্লাস এখানে যদি আমরা কত বসাই, +6 বসাই, তাহলে আর -8, তখন এটা রেজাল্ট 0 হয়। অর্থাৎ যৌগের কোনো জারণ সংখ্যা থাকে না, যৌগের জারণ সংখ্যা হচ্ছে 0, মৌলের পরমাণুর জারণ সংখ্যা থাকে। এভাবে আমরা এখানে বের করতে পারি। তাহলে আমরা এখানে দেখলাম সালফার কত যোজনী ব্যবহার করছে, +6 যোজনী ব্যবহার করছে, বা 6 ব্যবহার করছে, সর্বোচ্চ যোজনীটাই সে ব্যবহার করছে। তাহলে আমরা যদি এটা স্ট্রাকচারাল ফর্মুলা আঁকতে চাই, তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে সালফার। তো সালফারকে যদি আমরা মাঝখানে রাখি, দুই পাশে ধরো আমরা একটা করে অক্সিজেন দিলাম, একটা করে হাইড্রোজেন দিলাম, এই পাশেও একটা করে অক্সিজেন দিলাম, একটা করে হাইড্রোজেন দিলাম। আর এখানে দেখো সালফারের যোজনী আমরা 6 বানাইতে গেলে আর 2টা অক্সিজেন আমাদের দিতে হবে। তাহলে এই হয়ে গেল H2SO4। সালফারের দেখো 1 2 3 4 5 6, ঠিক অক্সিজেনের প্রত্যেকটার 1 2 1 2 1 2 1 2, আবার 4টা অক্সিজেনও ঠিক আছে, 2টা হাইড্রোজেনও ঠিক আছে, আবার একটা সালফারও ঠিক আছে। এটা হয়ে গেল সালফারের স্ট্রাকচারাল ফর্মুলা। ঠিক আছে, এখন শেপস অফ মলিকিউলের ক্ষেত্রে পরমাণু, যেমন আমরা দেখছি যে পানির অণুর আকৃতিটা ভি আকৃতির,
কার্বন ডাইঅক্সাইড, সরল রৈখিক, এরকম এগুলো আমরা আরো পরে শিখবো। আপাতত তুমি স্ট্রাকচারাল ফর্মুলাটা কিভাবে আঁকতে হয় একটা যৌগের সেটা শিখো। তাহলে স্ট্রাকচারাল ফর্মুলা আঁকার জন্য আমাদের কি জিনিসগুলো খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে মৌলগুলার প্রত্যেকটা মৌলের এখানে যোজনীটা খেয়াল রাখতে হবে, আর প্রত্যেকটা মৌলের সংখ্যা ঠিক রাখতে হবে। এই হচ্ছে স্ট্রাকচারাল ফর্মুলা আঁকার নিয়ম। তোমাদের বইয়ে অনেকগুলা করা আছে, এগুলো প্র্যাকটিস করবা। আর এই ব্যাপারে আরো কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টসে জানাবা, অথবা আমার নাম্বার তোমাদের কাছে দেওয়া আছে, নাম্বারে ফোন করবা, তাহলে আমি বলে দেবো এটা কোথায় আছে, বা ফোনেই তোমাদের ব্যাখ্যা দিয়ে দেবো। এরপরে যখন তোমরা ফিজিক্যালি ক্লাস করতে আসবা, বন্ধের পরে যখন কলেজ খুলবে, তখন এগুলা আবার রিভিউ করব সবার জন্য। অনেকে হয়তো ক্লাস করতে পারছে না বিভিন্ন জটিলতার কারণে, তারাও চেষ্টা করবা ক্লাসগুলো করার জন্য। আর যে যে বিষয়গুলো তোমরা বুঝবা না সেই সব বিষয়গুলো একটু জানাবা, আর প্রত্যেকটা বিষয় একটু খাতায় লিখে রাখবা। কোনোটার যোজনী যদি বুঝতে সমস্যা হয়, কোনোটার যদি অ্যাটমিক নাম্বার বুঝতে সমস্যা হয়, সংকেত বুঝতে সমস্যা হয়, স্ট্রাকচারাল ফর্মুলা আঁকাইতে সমস্যা হয়, তখন সেগুলো আমাকে ফোনে জানাবা অথবা কমেন্টসে জানাবা, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো আজকের ক্লাস এ পর্যন্তই। নেক্সট ক্লাসে নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা হবে। আজকে শুধু যোজনী এবং পরিবর্তনশীল যোজনী নিয়ে কথা বললাম। এখানে আমাদের সক্রিয় যোজনী, সুপ্ত যোজনী এই বিষয়গুলো আসছে। আমরা ইলেকট্রন বিন্যাস থেকে কিভাবে আমাদের এই যোজনী বের করতে পারি সেটা দেখলাম। একটি মৌলের একাধিক যোজনী থাকে, সেই একাধিক যোজনী বিশিষ্ট মৌলগুলা কিভাবে আমরা একাধিক যোজনী হয়, স্বাভাবিক অবস্থায়, উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস করে, এই বিষয়গুলো প্র্যাকটিস করবা। তোমাদের বইয়ে হয়তো কিছু থাকতে পারে, কিছু না থাকতে পারে, তবে নিজেরা এগুলো চেষ্টা করে এরিয়া বাড়াবা, কারণ কেমিস্ট্রি এরিয়া বাড়াইলে আরো সহজ হবে সামনের টপিকসগুলো বুঝতে। তো ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাস এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।